সেটা সময় বুঝে দেবে। ডেট আমরা এই আনওয়াইন্ডিং অর্থাৎ পলিসিটাকে নামিয়ে আনার ব্যাপারে আমরা হয়তো সিদ্ধান্ত নিতে পারি। বাংলাদেশের এক্সচেঞ্জ রেট নিয়ে কয়েকটা এক্সচেঞ্জ হাউস ম্যানিপুলেশন করছে, এটা আপনারাও জানেন, আমরাও জানি, পত্রিকায় এসেছে এবং আমরা তার প্রমাণও পেয়েছি। এগ্রিগেটর বলা হয় তাদেরকে, এবং তারা খুব বড় বড় কোম্পানির প্রতিনিধি। তাদের হচ্ছে যে আমরা যে দাম চাইবো সেটাই বাজার দর না, তারা যে দাম বলবে সেটা বাজার দর নয়, আমরা যে দাম বলবো সেটাই বাজার দর। এক্সচেঞ্জের পলিসি ফিক্স করার দায়িত্ব কার? বাংলাদেশ ব্যাংকের না এই এক্সচেঞ্জ এগ্রিগেটরদের? আমি বলবো এগ্রিগেটার্স আর ম্যানিপুলেটার্স। এগ্রিগেটার্স আমাদেরকে একটা ঊর্ধ্বমুখী এক্সচেঞ্জ রেটে নিয়ে যাবে। আজকে যদি আমি 125 দিই, কালকে তারা বলবে 130 দাও, পরের দিন বলবে 135 দাও, তারপর 140 দাও। ওয়্যার ইজ দ্য এন্ড? আমি IMF-কে বলেছিলাম ওয়্যার ইজ দ্য এন্ড, বলতে পারেনি। তারা বলেছে আমরা বলতে পারবো না, আমরা বলতে চাই না। তো ইস্যুটা হচ্ছে আমরা কি একটা স্পেকুলেটর গ্রুপের হাতে আমাদের নীতিকে ছেড়ে দেব, না এই নীতিটা বাংলাদেশ ব্যাংকেই আমরা রাখবো, সরকারের কাছেই আমরা রাখবো? আমি মনে করি এটা সরকারের, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব টু এনশিওর স্টেবিলিটি। আমরা এই এগ্রিগেটরের কথায় আমরা চলবো না। তারা এখন আজকে বলবে 2 টাকা বেশি দিলে দেবে, আমি বলেছি 1 টাকা বেশি দিয়েও আমরা কিনবো না। কেন না? কারণ এখন 1 টাকা বেশি দিয়ে কিনলে কালকে 2 টাকা, পরে আরও 1 টাকা বেশি চাইবে, পরের দিন আরও 1 টাকা চাইবে, শেষ নাই। আমাকে একটা জায়গায় স্টেবিলিটি আনতে হবে। কেন আমি বিশ্বাস করি যে আমাদের এক্সচেঞ্জ রেট ইজ অ্যাপ্রোপ্রিয়েট? মূল কারণটা হচ্ছে আমার তো ব্যালেন্স অফ পেমেন্ট শক্তিশালী, আমার তো রেমিটেন্স আসতেছে, আমার তো এক্সপোর্ট বাড়ছে। আমি কেন এক্সচেঞ্জ রেটকে ধরে রাখতে পারবো না? অবশ্যই পারবো। এখন কথা হচ্ছে আমি যদি এই আনস্টেবল এনভায়রনমেন্টে আমার এক্সচেঞ্জ রেটকে আমি পুরোপুরিভাবে ব্যান্ড উঠিয়ে দিই, একটা ব্যান্ডের মধ্যে আছি, উঠিয়ে দিই, তাহলে এক্সচেঞ্জ রেট কোথায় যাবে আমি জানি না। আমি এটুকু জানি, ইকোনমিক থিওরি বলে দেয়ার উইল বি এ সিগনিফিক্যান্ট ওভারশুটিং। ওভারশুটিং মানে শার্প ডেপ্রিসিয়েশন হবে। শার্প ডেপ্রিসিয়েশন হয়ে কোথায় যাবে? আই ডোন্ট নো, নোবডি ক্যান গিভ মি এনি ক্লু। এটা কি 130-এ যাবে না 135-এ যাবে আমি জানি না। আমি কি 135 আমি চাই বা করতে দেব বা করা উচিত? আমি মনে করি যে সেটা উচিত হবে না এই মুহূর্তে। আমি মনে করি যে আমাদেরকে আলটিমেটলি একটা ফ্লোটিং এক্সচেঞ্জের সিস্টেমে আমাদেরকে যাওয়া দরকার, কিন্তু সেটার জন্য একটা পরিবেশ দরকার। সেটার জন্য আমাকে একটা রিজার্ভের লেভেলের কমফোর্ট লাগবে, আমার একটা বড় রকমের ইন্টারভেনশন ফান্ড লাগবে, $1.5 থেকে $2 বিলিয়ন মতো। আমাকে তখন ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনটাকে স্টেবল রাখতে হবে। ওই পরিবেশে আমি এটাকে ফ্লোট করে দিতে পারবো। কিন্তু আনস্টেবল পরিবেশে এগ্রিগেটররা এখানে বাঘের মতো দাঁড়িয়ে আছে, তারা মাংস খাওয়ার লোভে, তাদের মুখে আমি যদি মাংস দিতে থাকি তারা তো আরোই চাইবে, তারা পুরো মানুষটাকে গিলে ফেলতে চাইবে। তো সেটা তো আমি হতে দেব না। কাজে আমি মনে করি, কালকে আমার কাছে এসেছিল একটা বড় দেশের প্রতিনিধি, বললেন যে তাদের একটা প্রতিষ্ঠানকে থেকে আমরা কেনা বন্ধ করে দিয়েছি। তা আমি বললাম আপনার প্রতিষ্ঠান যে দাম চাইছে আমি তো ওই দামে কিনবো না, আমি তো গ্রাহক, সে অন্য জায়গায় বিক্রি করুক, বাংলাদেশে তার জন্য নয়। আর আমি যে দামে চাইছি সে দামে যদি সে দিতে পারে আমি অবশ্যই তার কাছ থেকে কিনবো, কিন্তু তার দামে তো আমি কিনবো না। ক্রেতার দামে কি মানে বিক্রেতার দামে কি ক্রেতা কিনবে? অবশ্যই কিনবে যদি সেটা মনে করে যে সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রাইস। আমি মনে করি না যে তাদের দামটা ঠিক আছে, কাজে আমি তাদের জিনিস কিনবো না। আমার পলিসি অ্যানাউন্সমেন্ট টু সবার কাছেই, আমরা এগ্রিগেটরের কাছ থেকে কিনবো না যদি না তারা আমাদেরকে ন্যায্য দামে বিক্রি করে। সোজা কথা, আমার কোনো দরকার নেই তাদের কাছ থেকে $100-200 মিলিয়ন জন্য। আমি ভিক্ষার ঝুলি হাতে এখনোর দরকার হয়নি, কাজেই আমার ওই অবস্থায় যেতে হবে না আশা করি। এগ্রিগেটররা তাদের ডলার নিয়ে থাকতে পারেন, বসে থাকুন, আমরা তাদের কাছ থেকে ওই দামে কিনবো না। যদি আমাদের দামে তারা বিক্রি করেন, দে আর মোস্ট ওয়েলকাম টু ডু বিজনেস ইন বাংলাদেশ।